কথা অতি মধুর কথা, যে কৃষ্ণ নামে কখনো কারো অতৃপ্তি আসে না। শাস্ত্রে বলছে কালিন্দী যমুনার তটে নিত্যানন্দ পাঠাঘাটে অদ্বৈত ধরে চারি পায়, আর গোপীগণ লঙ্ঘন করে শ্রীকৃষ্ণ খায়। যারা খাইল নারী বুড়ি তারা হইল অধিকারী, যারা খাইল হাড় মাংস তারাই হয় একমাত্র কলিতে বৈষ্ণবের বংশ। আমরা কথাগুলো সম্পূর্ণ উল্টা। আমরা জানি, আমার কথা শুনে অনেক সাধুগুরু বৈষ্ণবের ভিতরে গণ্ডগোল শুরু হয়ে গেছে। জানি যারা সাধুগুরু বৈষ্ণব মাছ মাংস খাবে তো দূরের কথা, পেঁয়াজ রসুনের কাছেও যায় না। নীরেন সরকার এসে বলছে কালিন্দী যমুনার তটে নিত্যানন্দ পাঠাঘাটে অদ্বৈত ধরে চারি পায়, গোপীগণ লঙ্ঘন করে আবার শ্রীকৃষ্ণ খায়। যারা খাইল নারী বুড়ি তারা হইল অধিকারী, যারা খাইল হাড় মাংস তারাই হয় কলিতে বৈষ্ণবের বংশ। তবে বুঝতে হবে, সেটা বুঝতে আমাদের অনেক ত্রুটি, আমরা অনেক হয়তো বুঝতেই পারি নাই। তাই আমার কাছে জিজ্ঞাসা, তোমার কাছে জানতে চাই, যখন তোমার পিতা বসুদেব তোমাকে নিয়ে সেই যমুনা পার হয়েছিল, সেই যমুনাতে অগাধ জল ছিল, সেই যমুনা তুমি কেমন করে পার হয়েছিলে? শাস্ত্রে প্রমাণ আছে, ভেঙ্গে বলছি ধর্মসভার কাছে। সেই যমুনার তীরে যখন আমি গিয়েছিলাম, আমার পিতা বসুদেব আমাকে নিয়েছিল। সেই সময় আমার পিতা বসুদেব মনে মনে ভাবতেছে, অগাধ জল সেই যমুনা, সেই যমুনা আমি কেমন করে পার হব? সেই দিন সেই মহামায়া শ্রীকালিনী রূপে এসে উনি রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। হঠাৎ করে আমার পিতা চেয়ে দেখলেন একটি শ্রীকালিনী হেঁটে হেঁটে সেই যমুনা পার হচ্ছে। তাই আমার পিতা বসুদেব মনে মনে ভাবলেন, শ্রীকালিনী যখন পার হতে পারে আমার আর কি অসুবিধা আছে? তাই শ্রীকালিনীর পিছনে পিছনে আমার পিতা বসুদেব সেই যমুনা পার হয়েছিল। শাস্ত্রে যার প্রমাণ আছে, ভেঙ্গে বলছি ধর্মসভার কাছে। এখন তার জিজ্ঞাসা, দুটি হস্ত যমুনায় কেন রেখে গেল? সেই যমুনা পূর্বজন্মে কে ছিল? সেই যমুনা পূর্বজন্মে ছিল সূর্যের কন্যা। আমাকে শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য বহুদিন পর্যন্ত সাধনা করেছিল। তার মনের বাসনা ছিল শঙ্খচক্র গদাপদ্মধারী রূপে ঐশ্বর্য ভাবে একবার তার কুঞ্জে স্বামী রূপে গেলে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই লক্ষ্মীর অভিশাপে যমুনা হয়ে জন্মগ্রহণ করেছে। আর সেই যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি সেই যমুনায় ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছিলাম, বা দুটি হস্ত যমুনায় রেখে গিয়েছিলাম। তার কারণ যমুনার অর্ধেকটা হয়েছে মাধুর্য ভাব, অর্ধেকটা হয়েছে ঐশ্বর্য ভাব। আমি যখন গোকুলে যাব মাধুর্য ভাবে যেতে হবে, ঐশ্বর্য ভাব নিয়ে যাওয়া যাবে না। তাই আমি ঐশ্বর্য ভাব সেই যমুনা মাঝখানটায় রেখে দুটি হস্ত রেখে দিয়েছিলাম, ঐশ্বর্য ভাবে রেখে দিয়েছি। মাধুর্য ভাবে আমি সেই গোকুলে আমার পিতা আমাকে নিয়ে পৌঁছিয়েছি। হে ভাবুক, তোমার কাছে বলতে চাই, আমি সেইভাবে যমুনা পার হয়েছি, শাস্ত্রে যাহার ব্যাখ্যা পাই। আমার কাছে আরো জিজ্ঞাসা আছে, তবে আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে বিরক্ত করতে চাই। আজকে আমাদের বাউল কীর্তনটা কেমন হয়ে গেছে, আজকে আমাদের বাউল কীর্তনটা কেমন হয়েছে আমি বলতে চাই। আমার বিপক্ষে রাধারানী এসে বলছে, আমি ভুলি নাই, মনে আছে। সম্পর্কে দাদু নাতি সম্পর্কটা সত্যিকারই বলছে। এক গ্রামে ছিল নেপাল গোপাল দুই বন্ধু। নেপাল গোপাল দুই বন্ধু ছিল। নেপাল আমার বিপক্ষের ভাবুকের মতো খুব চালাক ছিল, গোপাল ছিল আমার মতো সরল সোজা। দুইজন একসঙ্গে স্কুলে যেতেন। গোপাল বাবু যা সমস্ত পড়াশোনা করতে পারতেন না সেটা নেপাল বাবু শিখিয়ে দিতেন। এইভাবে করতে করতে ভাগ্যক্রমে দুইজন মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেন। করার পর ঈশ্বরের কৃপা দুইজনেরই চাকরি কল হয়ে গেল, শুধু মৌখিক পরীক্ষাটা বাকি রইল। এখন মৌখিক পরীক্ষার জন্য দুইজনকে ডাকলেন। গোপাল বাবু নেপাল বাবুকে বলছে, বন্ধু, এতদিন তো আপনার সহযোগিতা আমি মাধ্যমিক পর্যন্ত পৌঁছাইলাম, আজকে যে পরীক্ষা হলে পরীক্ষা হবে, দুইজনকে তো একসঙ্গে ঢুকতে দেবে না, তবে আজকে পরীক্ষা আমি কেমন করে পাশ করতে পারি? নেপাল বাবু গোপাল বাবুকে বলছে, বন্ধু, চিন্তার কোনো কারণ নেই। আমি যখন পরীক্ষা হলে প্রবেশ করব, আপনি দরজার পাশে যেয়ে দাঁড়ায় ভালো করে শুনবেন,
অফিসার আমাকে কি জিজ্ঞাসা করতেছে, আমি কি উত্তর করতেছি। কিছুক্ষণ পর নেপাল বাবুকে পরীক্ষা হলে ডাকলেন। নেপাল বাবু পরীক্ষা হলে প্রবেশ করলেন। করার পর অফিসার জিজ্ঞাসা করলেন নেপাল বাবুকে, আচ্ছা নেপাল বাবু বলুন তো আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? যখন সেই নেপাল বাবুকে বলছে যে বলুন তো আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে, নেপাল বাবু আমার বিপক্ষের ভাবুকের মতো একটু গুছিয়ে পেঁচিয়ে কথা বলছে, স্যার আমাদের ভারতবর্ষ তো কবে স্বাধীন হওয়ার কথা ছিল, হয় না হইতে 1947 সাল। উত্তরটা কিন্তু সঠিক। এই যে হয় না হইতে 1947 সাল। এখন ওনাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামী 2-4জন নেতার নাম বলতে পারেন? কয়সার নেতার নাম বললেন না, অনেকই বলা যায়। নেতাজি সুভাষ, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ। এখন ওনাকে অফিসার জিজ্ঞাসা করলেন, আচ্ছা নেপাল বাবু আমাদের ভারতবর্ষের নতুন একটা রোগ আসছে, তার নাম অ্যাশ রোগ, এটা সম্পর্কে আপনার কি ধারণা? স্যার ওটা নিয়ে কালচার চলছে। নেপাল বাবু বাহিরে গেলেন, গোপাল বাবু পরীক্ষা হলে প্রবেশ করলেন। এখন গোপাল বাবুকে অফিসার জিজ্ঞাসা করলেন, আচ্ছা গোপাল বাবু আপনার জন্মটা কত সালে? গোপাল বাবু বলতে, স্যার আমার জন্ম তো কবে হওয়ার কথা ছিল, হয় না হইতে 1947 সাল। ওনাকে জিজ্ঞাসা করলেন ভারতবর্ষ কত সালে স্বাধীন হইল? উনি বলছে হয় না হইতে 1947 সাল। আর ওনাকে জিজ্ঞাসা করলেন যে গোপাল বাবু আপনার জন্মটা কত সালে? স্যার জন্ম তো কবে হওয়ার কথা ছিল, হয় না হইতে 1947 সাল। তো বাহ, আপনার বাবার কি নাম? স্যার বাবার নাম বললেন না, অনেকেই বলা যায়। নেতাজি সুভাষ, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ। আপনার মাথায় কোনো দোষ হয়েছে? স্যার ওটা নিয়ে কালচার চলছে। আজকের ঘটনাটা তেমনি ঘটে গেছে। আমার রাধারানীর মাথায় কিছু দোষ হয়ে গেছে, ভেঙ্গে বলছি আপনাদের কাছে একটি গান গাই, তারপর আমি তার প্রশ্নের কাছে। পিছনে চেয়ে দেখি আমার মিউজিক স্টাফ একটাও নাই। যাই হোক, সবারই তো সময় প্রয়োজন আছে, ভেঙ্গে বলছি ধর্মসভার কাছে। তবে আমার মিউজিক স্টাফ আসছে, আমি গান গেয়ে তারপরে প্রশ্নের কাছে যেতে চাই। এবার কালের স্রোতে ঘুরছে মানুষ, গোলাম আবার কালের স্রোতে ঘুরছে মানুষ, দাদা গনায় সূক্ষ্ম বিচার, ছেলে করে ব্যারিস্টারি, বউ হইল মাস্টার।